দর্শক শুভেচ্ছা, সবাইকে আমন্ত্রণ ২৪ ঘন্টায়। আপনারা জানেন যে রোহিঙ্গা সংকটে বাংলাদেশ প্রায় বিপর্যস্ত এবং এই সংকটের সমাধানে সরকার বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে মিলে সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মিয়ানমারকে সেই অর্থে আন্তরিকভাবে রাজি করানো যাচ্ছে না সংকটের সমাধানের জন্য। এরকম বাস্তবতায় দেশের রাজনৈতিক দলগুলোও এটি নিয়ে প্রতিনিয়ত কথা বলছেন এবং এটি নিয়ে এক ধরনের রাজনীতিও শুরু হয়েছে। রোহিঙ্গা সংকট কেন হলো, তার পেছনে কারা দায়ী, কিংবা তাদেরকে ফেরাতে পারা না পারা সরকারের সফলতা নাকি ব্যর্থতা, সেই সব আলোচনায় সরগরম এখন রাজনীতির মাঠ। সেসব প্রসঙ্গে আমরা কথা বলতে চাই। আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি রাজনীতির আলোচনায় রোহিঙ্গা। পুরো সময় আপনার সঙ্গে থাকছি আমি মাহফুজ মিশু। দর্শক, যেমনটা বলছিলাম রাজনীতির আলোচনায় রোহিঙ্গা, সেই প্রশ্নে কথা বলবো আমরা আজকের ২৪ ঘন্টায়। সেই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন অতিথি। তাদের সঙ্গে পরিচিত হতে চাই। আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেন, আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং আছেন সিনিয়র সাংবাদিক জনাব আবু সাইদ খান। আপনাদের স্বাগত আজকের ২৪ ঘন্টায়। আলোচনা শুরু করতে চাই। আপনারা তিনজন নিশ্চয়ই রোহিঙ্গা সংকট, সেই সংকটের গতি প্রকৃতি, রোহিঙ্গারা কেন ফিরছেন না বা পরিস্থিতি কি, রোহিঙ্গাদের সবশেষ যে নির্ধারিত তারিখ ছিল ২২শে আগস্ট, সেই সময় তাদের ফেরা না ফেরার যে দ্বন্দ্ব, পাশাপাশি ২৫ তারিখে রোহিঙ্গার একটি মস্ত বড় সমাবেশ করেছে কক্সবাজারে, সেই বিষয়গুলো সম্পর্কে জানেন। আহমদ হোসেন, আপনার কাছে একটা বিষয় খুব বিনীতভাবেই জানতে চাই যে এই সংকটটি তো যেহেতু আমাদের অভ্যন্তরীণ কারণে সৃষ্ট সংকট না, ফলে এটি আমাদের অভ্যন্তরীণ রাজনীতির কোনো এজেন্ডা হওয়ার কথা না, কিন্তু আমরা দেখছি যে এটি নিয়েও আমাদের রাজনীতিবিদরা, বিশেষ করে বড় দুই দলের শীর্ষ নেতারা কথা বলছেন এবং তারা কেউ কেউ বলছেন যে রোহিঙ্গাদের সমস্যা, যেমন ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এটি বিএনপির সময়ে তৈরি হওয়া সমস্যা। আবার বিএনপি বলছে যে তারা এই সমস্যাটিকে সমাধান করেছিলেন তাদের সময়, সেটি ১৯৭৮ এবং ১৯৯২, যাই হোক। আমরা একটা জিনিস খুবই ব্যবহার করি, আপনারা রাজনীতিবিদদের কাছ থেকে শিখেছি যে জাতীয় ঐক্য দরকার। তো এরকম একটি ইস্যুতে কেন জাতীয় ঐক্য হচ্ছে না, বা এটি নিয়ে কেন আমরা অভ্যন্তরীণ রাজনৈতিক উপকরণ কেন এটিকে বানাচ্ছি না? জাতীয় ঐক্য বলতে গিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে হবে, এই ব্যাপারে কি কারো ডিফারেন্স অফ অপিনিয়ন আছে কোনো দলের? আমার তো মনে হয় না। তো এই ক্ষেত্রে তো একটা কনসেনসাস আছেই। এখন প্রশ্ন যে এটাকে ক্যাশ করে কেউ কেউ আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করেন, যে বিএনপি চেষ্টা করে গভর্নমেন্ট ফেলুর, গভর্নমেন্টের কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে, গভর্নমেন্টের ব্যর্থতার কারণে আজকে মিয়ানমার থেকে যারা আসছে রোহিঙ্গা তারা ফেরত যাচ্ছে না, এটা গভর্নমেন্টের ব্যর্থতা, এগুলো বলে তারা একটু পাবলিকলি নিজেদেরকে প্রকাশ করতে চাচ্ছেন। এগুলো রাজনীতির কৌশল আর কি, আর কিছু না। বিএনপি তারা কখনো আওয়ামী লীগের সাফল্যের কথা বলবে না, জীবনে বলবে না, আর জীবন কিয়ামত পর্যন্ত সাধনা করলে কথা বলবে না যে আওয়ামী লীগ এই কাজটা ভালো করেছে। এটা বিএনপির এতেই নাই, তার অভিধানেই নাই, তার চরিত্রেই নাই। এটা কি ভারত হয়ে গেছে? যে ভারতের রাহুল গান্ধী বলছে যে কাশ্মীর এটা আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা বাইরের কোনো শক্তির আসার দরকার নাই, এই কথা কিন্তু সে বলেছে। এই কণ্ঠের সাথে কিন্তু আবার এই গভর্নমেন্টের মিল আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু দেখবেন বিএনপি কথা বলবে না, বিএনপি কথাটা বলবে না যে আজকে যে কূটনৈতিক ডিপ্লোম্যাটিক ওয়ে আজকে ওয়ার্ল্ড কমিউনিটিকে যে আমরা একটা জায়গায় আনতে পেরেছি সম্মত, এটা তো সাকসেস। তো আজকে ওয়ার্ল্ড কমিউনিটি একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে, আর এই যে ওয়ার্ল্ড কমিউনিটি বা দুনিয়া ইউনাইটেড হয়েছে যে রোহিঙ্গা প্রবলেম এটা একটা আমাদের জন্য সমস্যা, ইন্টারন্যাশনাল ইস্যু। এখন প্রশ্ন হচ্ছে এই রোহিঙ্গাদের বিষয়টা হচ্ছে দুটো দিক, একটা হচ্ছে মানবিক দিক, আর হচ্ছে ভূ রাজনৈতিক দিক। মানবিক দিক দৃষ্টিকোণ থেকে আমরা আশ্রয় দিয়েছি, যে কারণে আন্তর্জাতিক মিডিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত করেছে, সারা দুনিয়ায় প্রশংসা করেছে যারাই আসছে যে শেখ হাসিনা উনি ভালো কাজটি করেছেন নিঃসন্দেহে। কিন্তু আপনি এই ভূ রাজনীতির যে কারণের কথা বলছেন, সেই জায়গা থেকে গেল 2 বছরে এখন ভূ রাজনীতির কি করলাম? ভূ রাজনীতির সংকটটা হলো মিয়ানমার। এমনি তো মিয়ানমার উগ্রবাদ, মিয়ানমার যে কাজটা করেছে এই সংকটটা তৈরি করেছে মিয়ানমার, এই যে মানবিক সংকট তৈরি করেছে মিয়ানমার। আর মিয়ানমার এখনও ছলচাতুরি করছে, যা বলে তা বিশ্বাস করে না, আর যা বিশ্বাস করে তা বলে না।
তা আমরা আমাদের দিক থেকে চীনের সাথে চীনের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ হয়েছে, কথাও হয়েছে। চীন আবার নীতিগতভাবে এটা সাপোর্টও করেছে এবং তারা ভেতরে ভেতরে কূটনৈতিক প্রয়াস চালাচ্ছেও। যে তারা চালাচ্ছে না এটা কিন্তু আমরা বলবো না, না চালাইলে কিছুটা বরফ যে গলেছে এটাও কিন্তু চীনের কারণেই বা ভারতের কারণেই হয়েছে। এখন প্রশ্ন হলো যে আমাদের যারা এখানে আসছে 11 লক্ষ মানুষ, এদের মধ্যে আতঙ্কের ছবিটা কাজ করছে কোনো, যে সেই চিত্র পরিবর্তন হয়। তারা এখনো মনে করি যে মিয়ানমারে তারা গেলে আবার কি সেই পরিস্থিতির শিকার হয় কিনা। এবং তার পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন এনজিও গ্রুপগুলো কাজ করছে এবং এদের উদ্দেশ্যটা কি এই বিষয়টা আমাদেরকে খুঁটিয়ে বার করতে হবে। এই এনজিও নিয়ে আমরা আলাদা করে কথা বলবো পরের অংশে। অ্যাডভোকেট তৌমির আলম খন্দকার, ধরেন এই যে এরকম একটি সংকট, সেটি নিয়ে রাজনৈতিক আলোচনা কেন হবে? এটাতে একটি সমন্বিত আলোচনা হওয়ার কথা। বিএনপির কেউ কেউ বলছেন যে যেহেতু অন্যান্য জায়গায় বিএনপি রাজনীতি করার সুযোগ পাচ্ছে না, সেহেতু যখন যেটি রাষ্ট্রীয় আলোচনার ইস্যু সেটা নিয়ে বিএনপিকে কথা বলতে হয়। ধন্যবাদ আপনাকে। বিষয়টি হলো যে বিএনপি রাজনীতির মাথায় আছে, রাজনীতি করে, রাজনীতির বক্তব্য দেয়। আপনি একটা কথা বলছেন আপনার আলোচনার শুরুতে যে জাতীয় ঐক্য হয় না কেন। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে, ভারতও দেখা যায় যে রাজনৈতিক প্রতিপক্ষ থাকে, কিন্তু কোনো কোনো ইস্যুতে এই সরকার পক্ষ থেকেই দায়িত্ব গ্রহণ করা হয়, সর্ব রাজনৈতিক দলকে ডাকা হয় সেখানে আলোচনার জন্য এবং সমস্যার সমাধানের জন্য। কিন্তু বাংলাদেশে এটা হয় না এবং বিশেষ করে গত 12 বছর 15 বছর যাবৎ এই সরকার ক্ষমতায় আসার পর বিএনপিকে যেভাবে প্রত্যেকটা বিষয়ে আপনি দেখবেন যে বিএনপি দায়ী। ডেঙ্গুতে শত শত লোক মারা যাচ্ছে, পত্রিকায় নিউজ আসতেছে, ওইটার কোনো নাই, বক্তব্য নাই। বক্তব্য হলো বিএনপি এটা প্রচার করতেছে যে ডেঙ্গু হচ্ছে। তো বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপি তো বলবেই যে ডেঙ্গু হলে সে বলবে না, সরকারের ব্যর্থতা বলবে না। হাইকোর্ট বলতেছে, বিচার বিভাগীয় জুডিশিয়াল প্রসিডিংয়ের মধ্যে আসছে যে সরকারের দায় দায়িত্ব আছে, এখন সরকার এখানে ব্যর্থ। 2 সিটি কর্পোরেশনের ব্যাপারটা তো বলছি। এখন প্রশ্নটা হলো যে সরকার দল একটা জিনিস বিষয়, সরকার আরেকটা একটা স্বতন্ত্র বিষয়। সরকার রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে, রাষ্ট্রের সকলেই আমরা এই রাষ্ট্রের নাগরিক এবং সংবিধানের অনুচ্ছেদ 7 মোতাবেক যে জনগণই রাষ্ট্রের মালিক। সেই হিসাবে সরকারের দায়িত্ব ছিল কিছু কিছু বিষয়ে সর্ব রাজনৈতিক দলকে সেখানে ডাকা, কিন্তু না ডাকা ডেকে আপনি দেখবেন যে এই সরকারের যারা কিছু মন্ত্রী আছে, বিশেষ করে সাবেক তথ্যমন্ত্রী, বর্তমান তথ্যমন্ত্রী এবং আরও কিছু মন্ত্রী আছে, তারা কোনো না কোনো যে কোনো বিষয়েই এটা কোনো কোনো ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীও এই বিএনপিকে দোষারোপ করে বক্তব্যগুলি রাখেন। এখন প্রশ্ন হলো বিএনপি এখন বিরোধী দল আছে, সংসদে নাই, সংসদে যা আছে অল্পমাত্র, কিন্তু জনগণের সমর্থিত একটা দল। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না যে এটা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত এটার প্রতিনিধি আছে, কমিটি আছে। কিন্তু এই দলটারও তো একটা ভূমিকা থাকতে পারে, সেই জন্য তাকে ডাকা দরকার, কিন্তু ডাকা হয় না। কিন্তু সেই জন্য কি আপনি এই রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়াটা, এটা যে একটা ভূ রাজনীতি, এটার সঙ্গে যে চীন জাতিসংঘ জড়িত, সেটা কি সরকারের ব্যর্থতা বলার মতো সময় কি? আমি বলি, আমার কথাটা শেষ করি। যেটা চলছে এখন রোহিঙ্গাদের ব্যাপারে, এটা পিওর অ্যান্ড সিম্পল একটা জেনোসাইড। মিয়ানমারে যেটি ঘটে, হ্যাঁ, জেনোসাইড বলতে যেটা হয়, এবং এটাকে এথনিক ক্লিনজিং বলেছে খোদ জাতিসংঘ। হ্যাঁ, পৃথিবীর যেখানে যেখানে জেনোসাইড হয়েছে, বাংলাদেশে হয়েছে, উগান্ডাতে হয়েছে, সব জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয়েছে, সেখানে এই একটা জাতিকে একদম বিলীন করে দেওয়ার জন্য যে পদক্ষেপগুলি দরকার, তাদের ভিন্ন আইডেন্টি কার্ড, তাদের ওই নাগরিকত্ব বাতিল, এবং তাদেরকে সাদা কার্ড দেওয়া, চিহ্নিত করে ফেলা আর কি, যে এরা এই দেশের নাগরিক না, এই দেশের তাদের কোনো সম্পর্ক তারা নেই। তারপরে সর্বশেষ পর্যায়ে যেটা দরকার সেটা হলো কিলিং। তো বাংলাদেশের কথাটা আমি পরে আসি, কিন্তু বিশ্ব রাজনীতি নিয়ে আমি বলতে চাচ্ছি যে জাতিসংঘ এবার প্রমাণ করলো যে জাতিসংঘ একটা শক্তিবিহীন একটা ঠুটু জগন্নাথ।
এটা একটা টাউট অর্গানাইজেশন যেরকম চলে সেভাবে জাতিসংঘ চলছে। জাতিসংঘ অন্যান্য জায়গায় পিস কিপিং এর জন্য তারা বিভিন্ন দেশের থেকে সেনাবাহিনী নেয়, আমাদের বাংলাদেশের থেকে সেনাবাহিনী তারা নিছে। এই যে একটা বার্মার মতো রাষ্ট্র, মিয়ানমারের মতো একটা রাষ্ট্র যদি জাতিসংঘ প্রকৃতপক্ষে আন্তরিক হয়, বিশ্ব রাজনীতি যদি প্রকৃতপক্ষে আন্তরিক হয়, আমেরিকা এবং যে চীন, ইন্ডিয়া যদি প্রকৃতপক্ষে আন্তরিক হয়, তো একদিকে বার্মাতে জেনোসাইড হচ্ছে, অন্যদিকে সবাই নিশ্চুপ থাকতেছে, হ্যাঁ, শুধু উদ্বেগ প্রকাশ করতেছে। এখন আমি এই ব্যাপারে সৌদি আরবের সমালোচনা করি। মুসলিম বিশ্বের তারা নেতৃত্ব দেয়, হ্যাঁ, মক্কা মদিনাকে আমরা আমাদের আধ্যাত্মিক রাজনীতিক রাজধানী মনে করি। সেই যে তাদের ভূমিকা নীরব দর্শকের ভূমিকা, শুধু উদ্বেগ প্রকাশ করা, রিলিফ পাঠানো। এখানে আমাদের কিন্তু এই ব্যাপারে একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা 1971 সনে কিন্তু আমরা রোহিঙ্গা হয়ে গেছিলাম। ভারত তার অন্যান্য বিষয়ে ভারতের আমার দ্বিমত আছে বাংলাদেশের সাথে, আমাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে। কিন্তু 1971 সনে যে ভারত যে ভূমিকাটা নিছে বাংলাদেশের পক্ষে, সেই ভূমিকাটার জন্য তাকে ধন্যবাদ জানাই। এখন অন্যান্য বাংলাদেশও যে ভূমিকাটা নিছে, এখানে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিছে, এটা আশ্রয় দেওয়া উচিত ছিল। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী যেখানে পৃথিবীর যেখানেই মানুষ নিপীড়িত হবে, যাতে স্বাধীনতা বিঘ্নিত হবে, সেখানে বাংলাদেশ তার পাশে দাঁড়াবে, এটি স্বাভাবিক এবং এটি মূলমন্ত্র। এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশ করবে, নীতিগতভাবেই করবে, এটা দায়িত্ব, কিন্তু বিএনপিকে দোষারোপ করে তাদের দায়িত্ব। রোহিঙ্গা ইস্যুতে কি বিএনপিকে দোষারোপ করা হয়েছে? এখন এই কথাটা কি মিথ্যা যে লন্ডন থাকা অবস্থায় বিএনপির চেয়ারপারসনই প্রথম বলছে যে তাদের আশ্রয় দেওয়া হোক? ওই সময় দেখা গেছে যে বন্দুক নিয়ে তাদের দিকে তাক করে রাখা হয়েছে নাফ নদীতে, যাতে তারা প্রবেশ না করতে পারে। কিন্তু পরবর্তী সময়ে সরকার, বাংলাদেশ সরকার যেভাবে হোক তাদেরকে প্রশ্রয় দিছে। এটা ভালো কাজ করছে। কারণ নতুবা 1971 সনে আমরা যেই অবস্থায় রোহিঙ্গা হয়ে গেছিলাম, সেটা মনে রাখা দরকার। আমি আপনার কাছে আরেকবার আসবো। আমি একটু আবু সাইদ খান আপনার কাছে যেতে চাই। আপনি দুইজন রাজনীতিকের আলোচনা শুনছিলেন, এবং আমরা সবসময় বলি যে একটা রাষ্ট্রের স্ট্রেংথ নির্ভর করে সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতি কতখানি শক্তিশালী, তার সামরিক বাহিনী কতখানি শক্তিশালী। এবং মিয়ানমারের মতো একটি দেশ, যে দেশ চুক্তি আন্ডারস্ট্যান্ডিং সই করে বিদেশিদের সাথে কথা বলে কোনো কথাই রাখছে না, সেখানে যদি আমরা এই অভ্যন্তরীণ রাজনীতির দুর্বলতা মিয়ানমারের কাছে প্রকাশিত হয় গণমাধ্যম বা অন্যান্য কল্যাণে, সেটি কি আমাদের জাতীয় স্বার্থের পক্ষে ইতিবাচক কিছু হয় আদৌ? আচ্ছা, যে কোনো ইস্যুতে ভিন্ন মত থাকতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু কূট বিতর্ক হওয়াটা ঠিক না। এবং এই যে মানে কোনো ইস্যুকে সামনে রেখে পারস্পরিক দোষারোপ করা, এটা থেকে বিরত থাকাটা যুক্তিসঙ্গত। কেননা এই ইস্যুটো আসলে মিয়ানমারের সৃষ্ট সমস্যা, আমাদের কাঁধে চেপেছে। তাদেরকে ফেরত দেওয়ার দায়টা আন্তর্জাতিক মহলের, কেবল বাংলাদেশের না। হ্যাঁ, তবে বাংলাদেশকে এটা নেতৃত্ব দিতে হবে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু পারছে কি পারছে না, এখানে কোনো দুর্বলতা বাংলাদেশে থাকলে সেটাও কিন্তু আলোচিত হতে পারে, সেটা দোষের কিছু না। এবং বিরোধী দল সেটা দেখাতে পারে, কিংবা যে কোনো নাগরিক সেটা বলতে পারে যে এইভাবে না, এইভাবে এগোতে হবে। সেই বিষয়গুলো তো থাকতে পারে। কিন্তু এখানে হয় কি যে একজনকে ঘায়েল করা, তো এই যে জিনিসগুলো হয়, যে এটা বিএনপির সময় সমস্যাটা মিয়ানমারের, এটা বিএনপির সময় সৃষ্ট না আওয়ামী লীগের সময় সৃষ্ট, কিংবা আওয়ামী লীগের সময় এসছে না বিএনপির সময় এসছে, এইটা আলোচিত বিষয় না। বিষয়টা হচ্ছে সমাধানটা কিভাবে করতে হবে, সেই ব্যাপারে কিন্তু আমাদের দৃষ্টি নিবদ্ধ করা উচিত এবং সেই ব্যাপারে সবার মতটা দেওয়া উচিত। তবে হ্যাঁ, বাংলাদেশের তো এখন যে কূটনীতিক যে অবস্থা যেখানে গিয়ে দাঁড়িয়েছে, যে আমাদের পাশে চীন নাই, ভারতও নাই, সত্যিকার অর্থে নেই। হ্যাঁ, চীন আমাদের বন্ধু, কিন্তু তার চেয়ে বেশি মিয়ানমারের বন্ধু। এবং ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, কিন্তু ভারতও যেভাবে আমরা প্রত্যাশা করি ভারত আমাদের পাশে দাঁড়াবে, সেইটা না। সে তার সাথে বাণিজ্যিক স্বার্থ, অস্ত্র বিক্রির বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে এবং সেই দিকে অগ্রসর হচ্ছে। তো এই অবস্থাটা আমাদেরকে মোকাবেলা করার জন্য নিঃসন্দেহে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই, এবং সমস্ত দল মত নির্বিশেষে সেখানে ঐক্যবদ্ধ হয়ে এটাকে মোকাবেলা করতে হবে। এবং এটাকে কিভাবে করা যায় এবং কিভাবে এটাকে মোকাবেলা করা, এখানে একটা জিনিস যে সমস্যাটা দেখা দিয়েছে, যে এই ঘটনার পরে
17 সালে একটা প্রশ্ন উঠেছিল সমাধানটা কোন পথে, এটা কি দ্বিপাক্ষিক না নাকি বহুপাক্ষিক? মাল্টিল্যাটারাল? হ্যাঁ, তখন যে আলোচনাটা যেখানে গিয়েছিল এবং প্রধানমন্ত্রী তখন জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন, সেখানেও যেটা বহুপাক্ষিক বিষয়টাই সামনে প্রতিভাত হয়েছিল এবং উনি স্পষ্ট বলেছিলেন ওখানে একটা সুরক্ষা বলয় দরকার, নিরাপত্তা দরকার, নাগরিকত্ব, এবং সেখানে কপি আননের রিপোর্ট এবং প্রধানমন্ত্রীর বক্তব্য সঙ্গে সাদৃশ্য আছে, প্রায় একই ধারায় বক্তব্য দিয়েছিল। কিন্তু হঠাৎ করে সেখানে চীনের মধ্যস্থতাই হোক আর যেভাবেই হোক একটা বাইল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, কিন্তু এটা কাজ করছে না। এটা যে কাজ করছে না এটা স্পষ্ট। এবং সেখানে তারা মানে যেভাবে মানে তালিকা যাচাই বাছাই করে সেখানে 3000 লোক, 3455, সেটাই 3455, এবং তাদের থাকার ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যাপারটা নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে সমস্ত আন্তর্জাতিক মহল আমাদের এখানে দেখভাল মনিটরিং করছে, নজরদারি করছে। তো তাদের দায়িত্ব তো ওখানেও যাওয়া, যে ওখানে আসলে কি হয়েছে, সত্যিই কি ওখানে নিরাপত্তা আছে। কিন্তু সাইদ ভাই সেই আলোচনা করব, কিন্তু তার আগে ধরেন এই আমরা এখানে যেরকম আহমেদ ভাই এবং তৈমুর ভাইরা একমত হতে পারে না, মিয়ানমারের কিন্তু আপনি সামরিক শাসন বলেন কিংবা যে দলটা এখন ক্ষমতায় অর্থাৎ অং সান সু কির দল কিংবা অন্য দল, সেখানকার গণমাধ্যম সবাই কিন্তু অভিন্ন সুরে কথা বলে, তারা কেউই রোহিঙ্গাদের পক্ষে না, সেই ইস্যুতে কিন্তু তারা একমত। সেটি কি মিয়ানমারের একটা বড় শক্তির জায়গায় প্রদর্শিত হয়? মিয়ানমারের সেই শক্তির জায়গা হচ্ছে, মিয়ানমারের সাথে শক্তিটা হলো তার চীন। আমার কাছে হ্যাঁ, তাদের ওখানে তো অনেক কনফ্লিক্ট আছে, সেখানে কাচিনের সমস্যা, সানের সমস্যা, সেখানে কতগুলা সশস্ত্র লড়াই চলছে, এবং সেই লড়াই মানে কি সেখানে অন্য বাহিনী আছে, আলাদা বাহিনী আছে, এবং সানে যেমন আলাদা বাহিনী আছে, তাদের আছে, র্যাঙ্ক আছে, তো কাচিনে ওরকম আলাদা বাহিনী র্যাঙ্ক আছে, এবং তাদের সঙ্গে কিন্তু বৈঠক করছে। দুর্ভাগ্য হচ্ছে মিয়ানমারের যে ওদের কোনো বাহিনী নাই, থাকলেও সেটা অনুল্লেখযোগ্য, তারা ওইভাবে যুদ্ধ করতে পারছে না এবং তারা মোকাবেলা করতে পারছে না। এটা কিন্তু মিয়ানমার রাখায় মানে রোহিঙ্গাদের দুর্বলতা, তো যে কারণে তারা কিছু করতে পারছে না, সেটা আর একটা সাবজেক্ট। এখন হচ্ছে যে কূটনৈতিক পর্যায়ে তো তারা যে জায়গায় আছে, এবং এটা বাস্তব সত্য, বাংলাদেশ এ বোঝা বইতে পারছে না, বাংলাদেশের মতো দেশের পক্ষে এটা খুবই অসম্ভব ব্যাপার। এখন ইন্টারন্যাশনাল কমিউনিটির ব্যাপার। এখন হচ্ছে যে ঠিক আছে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, এখন এর সঙ্গে বহুপাক্ষিক সমন্বয় কিভাবে হতে পারে, অন্য অন্য জাতিসংঘ সহ অন্য ইনভলভমেন্ট কিভাবে হতে পারে, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। জি, সেক্ষেত্রে আমরা যদি একদম আমাদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও কথা বলি, যে যদিও মির্জা ফখরুল সাহেব বলেছেন যে সরকারের ব্যর্থতার কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না, আবার ওবায়দুল কাদের সাহেব বলছেন যে এখানে সভা সমাবেশে কোনো বাধা নেই, নিরাপত্তা দক্ষিণ এশিয়ায় বা এই অঞ্চলের ভিতরে, দক্ষিণ এশিয়ার বিরোধী দলগুলোর ভিতরে সবচেয়ে বেশি নিরাপত্তা বিএনপি ভোগ করছে। প্রশ্ন হচ্ছে আহমদ হোসেন আপনার কাছে, তাই যদি হয় তাহলে বিএনপি মাঠে কেন নামে না? রাজনীতির এজেন্ডা নিয়ে মাঠে নামতে গেলে বিএনপি কেন অনুমতি পায় না? আপনি যদি রোহিঙ্গাদেরকে সমাবেশ করার অনুমতি দিতে পারেন, তাহলে বিএনপির মতো একটি দল তাদেরকে কেন সমাবেশ করার জন্য একাধিকবার ঘুরতে হয়? এগুলো হচ্ছে বিএনপির পক্ষ থেকে অভিযোগ। এই অভিযোগ আপনি কিভাবে খণ্ডন করবেন সেটি শুনবো। তার আগে একটু বিরতিতে যাচ্ছি, ফিরবো একটু পরে। দর্শক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা রাজনীতির আলোচনায় রোহিঙ্গা প্রশ্নে কথা বলছি, সেটা বলতে বলতে আমাদের একেবারে অভ্যন্তরীণ রাজনীতিতে এসেছি। আপনার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি সবচেয়ে নিরাপত্তা পায় বিরোধী দল হিসেবে, আবার বিএনপি বলে যে তারা একটা সমাবেশ করার অনুমতি পায় না, কিন্তু কক্সবাজার আবার আমরা দেখলাম রোহিঙ্গারা বিশাল সমাবেশ করলো। আচ্ছা ভাই, এই প্রশ্ন যে আপনি করলেন, এই প্রশ্নের মীমাংসা ইহজগতে হবে? বিএনপি আমাদের বিরুদ্ধে অভিযোগ দেবে না, এর কোনো ক্লোজ গ্যারান্টি আছে? কখনো আসছিল? বিএনপির জন্মই হইল আমাদের লাশের উপর দাঁড়িয়ে। তো বিএনপির কথাবার্তা সবই তো আমাদের এগেনস্টেই বলবে, আর আমাদের এগেনস্টে না বললে তো আর বিএনপি থাকে না। মিথ্যা হোক আর সত্য হোক সব মিলায় বলতে হবে, ভালো বললেও এটা খারাপ বলতে হবে। মির্জা ফখরুল বলছে, বলে দিল, এটা চটকদারি কথা, মুখরোচক কথা কিছু আছে, কিছু মুখরোচক কথা আছে না। এটা কূটনৈতিকভাবে গভর্নমেন্ট ব্যর্থ, গভর্নমেন্ট ফেল। আভ্যন্তরীণ শক্তিগুলোর উপর কোনো কিছু নির্ভর করছে না। আপনার কাপড়িদের মেন পয়েন্ট, অ্যাডমিট দ্য রিয়ালিটি। আপনার রিয়ালিটিকে মানতে হবে,
এটা একটা ইন্টারন্যাশনাল সমস্যা, আন্তর্জাতিক ইস্যু, ইন্টারন্যাশনালি এটাকে সেটেল করতে হবে। আমরা বিএনপি সব দল মিলে গোল টেবিল বৈঠক করলাম, কিছু যায় আসে না। কিছু যাস না, এতে কিছু মিয়ানমার বলবে না যে এরা এক হয়ে করছে মেনে নেই, নো নো নো, এটা করবে না। এখন যেটা সবচেয়ে সাহিদ ভাই বলেছে এটা একটু ভালো কথা, আগে দ্বিপক্ষীয় আমরা করেছি, এই দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে প্রবলেমটা সলভ হবে না। এটার মধ্যে আপনার মাল্টিল্যাটারাল বলতে চীন লাগবে, ভারত লাগবে, বিশেষ করে আমাদের এই দুই দেশের সহযোগিতা খুবই জরুরি। দুই দেশের সহযোগিতাটা যদি সেইভাবে পাওয়া যায় মিয়ানমার, তাহলে একটু জায়গায় দাঁড়াতে পারে। কিন্তু বিএনপিকে কি সত্যি সত্যি সরকার সমাবেশের অনুমতি দেয় খুব সহজে? বিএনপি হলো মাজা ভাঙ্গা পার্টি, বুঝছেন? বিএনপি তো মাজা ভাঙ্গা পার্টি, ও মাজা ভেঙে গেছে। মাজাটা ভাঙলো কে? মাজা তারাই ভেঙে ফেলেছে, সুইসাইড করেছে। নির্বাচনে না এসে 2014 সালে ইলেকশনে না এসে মহা ভুল করে সুইসাইড করেছে, চলে গেছে একটা মানে কি বলবো উগ্রবাদের পথে, বোমাবাজি, মানুষ মারো, পুড়িয়ে মারো, মানে ভুল করে যেটা হয়। যেমন জাসদ এই স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আক্রমণ করলো, ওই দিন জাসদ ফাইনাল হয়ে গেল, হঠকারী সিদ্ধান্ত আর কি। তো বিএনপি হঠকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলা ভাই, শেখ আব্দুর রহমান, উগ্রবাদ, জামাত সবার সাথে সে ঐক্য করেছে। আরে বিষধর সাপের সাথে ঐক্য করে আপনি কোনো দিন দেশের কল্যাণ করতে পারবেন না। রাজাকারের সাথে বন্ধুত্ব করে, যুদ্ধ অপরাধের সাথে বন্ধুত্ব করে বিএনপি কখনো একটা রাজনৈতিক দল। কিন্তু সেই জাসদের সঙ্গে তো আমরা অন্যদেরকে ঐক্য করতে দেখেছি আহমেদ ভাই, না জাসদ সরকারের অংশ হয়েছে না। জাসদ যখন পতিত হয়ে গেছে আর কি, খণ্ড বিখণ্ড হইতে হইতে এখন ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে, যারা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে, আচ্ছা দূরে হয়ে আই না, আচ্ছা আসো আসো, এতদিন ভুল করছো, আইসে সংশোধন করলাম, এই আর কি। এটা হচ্ছে পার্টির পাওয়ার গেম আছে কিছু, একটা হলো একটা পাওয়ার গেম, ক্ষমতা যেতে হবে বাংলাদেশে। কেন এই সাবকন্টিনেন্টই তো এখন জোটের পলিটিক্স শুরু হয়ে গেছে। কংগ্রেস একসময় এককভাবে পাওয়ারে ছিল, কংগ্রেস দেখো জোট ছাড়া ক্ষমতা যেতে পারে না। আবার বিজেপি তার এত সিঙ্গেল মেজরিটি হয়ে গেছে, তারপর জোট ছাড়া না, কিন্তু তার মধ্যে অ্যালায়েন্স আছে। এখন এই সাবকন্টিনেন্টের মধ্যে অ্যালায়েন্সের পলিটিক্স চলে আসছে। পাকিস্তানের তো বাদ দেন, পাকিস্তান তো ভিন্ন জিনিস, আমাদের দেশেও অ্যালায়েন্সের পলিটিক্স এসে গেছে। সেই জন্য আমরা অ্যালায়েন্স করতে গিয়ে আমরা দেখি যে মুক্তিযুদ্ধের সাথে ছিল, আচ্ছা ভুল করেছে, টুদ্রা নিয়ে আসলাম আবার সংশোধনের জন্য। এবং আমি খুবই নিশ্চিত যে আমি যদি জামাত প্রসঙ্গেও তৈমুর আলম খন্দকারকে প্রশ্ন করি, আপনি নিশ্চয়ই এই যুক্তি দিবেন যে তারাও ভুল করেছিল, তাদেরকে আপনারা ঐক্য করেছেন। আপনার কাছে সরাসরি যে প্রশ্ন, বিএনপি কি সত্যি সত্যি মাঝাভাঙ্গা দল? এবং যদি মাঝাভাঙ্গা দল হয়, বিএনপি কি নিজেই নিজের কোমর ভেঙেছে, যেটা আহমেদ হোসেন বলছেন, বিশেষ করে 2014 সালের 5 জনের নির্বাচনে না গিয়ে? শোনেন, আলোচনাটা ছিল রোহিঙ্গাকে নিয়ে, জি, কিছু নোটও করছিলাম, যেটার উপরে কিছু একাডেমিক ডিসকাশন উনি তো টার্ন করলেন, চেষ্টা করতেছিলাম যে কিছু কন্ট্রিবিউট করা যায় কিনা। প্রশ্নটা হলো যে বিএনপিকে মাজা ভাঙ্গা দল বলা হয়, এবং এমন কোনো কথা নাই বিএনপি সম্পর্কে সরকার দল না বলে। যেটা সাংবিধানিক, যেটা গণতান্ত্রিক, যেটা রাজনৈতিক শব্দ চয়ন করা উচিত, সেটার পরিবর্তে যা খুশি তারা এটাকে বলে। কিন্তু কথার মধ্যে একটা লিমিটেশন থাকা উচিত। এখন প্রশ্নটা হলো যে এটা কি যমুনা টিভি, এখানে এসব সব লুটপাট হয়ে গেল। এখন যে লুট করলো তার দোষ না, আমরা এখানে বসে এই সম্পত্তিগুলো রক্ষা করতে পারলাম না, এটা আমাদের দোষ হয়ে গেল। এই যে এই সরকারকে বিএনপির একমাত্র অপরাধ হলো যে এই সরকারকে বলে যে সরকার অনির্বাচিত সরকারকে সমর্থন দেয় না। সে আপনার শেখ সেলিম, এই শেখ পরিবারের একজন প্রভাবশালী সদস্য, একজন প্রভাবশালী এমপি, একজন সাবেক মন্ত্রী, তিনি বলছেন যে বঙ্গবন্ধু হত্যার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট তৈরি করতে হলো জাসদ। এই জাসদ আজকে সরকারের অংশীদার, ঠিক আছে। কিন্তু সর্ববিষয়ে এই বিএনপিকে দোষারোপ করা হয়, হত্যার রাজনীতি, ওই রাজনীতি। অথচ যে 15ই আগস্ট 1975 সনের কথাটা বলা হচ্ছে, এটাকে আমরা সমর্থন করি না, করতে পারি না। এবং ওই সময়ে বিএনপির জন্ম হয় নাই। বিএনপি জন্ম হয়েছে বঙ্গবন্ধুর অনেক পরে, 1980-81 এটা জন্ম হয়েছে। এখন প্রশ্নটা হলো
যে যেহেতু কোনো না কোনো কারণে জিয়া মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন পরবর্তী সময়ে জিয়াউর রহমানের একটা ভূমিকা আছে এবং বিএনপি একটা জনপ্রিয়তা পাইছে, সেখানে এই বিএনপিকে ঘায়েল করাটাই এই সরকারের এখন উদ্দেশ্য, যার জন্য বিভিন্নভাবে বিএনপিকে এখন ঘায়েল করা হচ্ছে, মাঠ থেকে কীভাবে ছাড়ানো যায়। এখন আপনি দেখবেন যে একটা রাষ্ট্রে কতগুলি সাংবিধানিক পোস্ট থাকে এবং সাংবিধানিক পোস্টের মধ্যে বলা থাকে যে এরা স্বাধীন, তাদের কার্যক্রমে তার নিরপেক্ষ। নির্বাচন কমিশন, পাবলিক নির্বাচন কমিশন, দুদক, তারপরে বিচার বিভাগ, সব কিছুই কিছু আছে তারা সরকারের আজ্ঞাবহ থাকার কথা না। কিন্তু মূলত কি হচ্ছে, বিএনপি কোথায় কি আইনগত বা সাংবিধানিক বা নিয়মতান্ত্রিকভাবে কোথাও কোনো শেল্টার পাচ্ছে? সরকার যেভাবে বলতেছে সেইভাবেই সবগুলো কাজগুলো হচ্ছে। এবং আপনার মিডিয়া বলেন, তবুও আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আজকে এই মিডিয়া থাকার কারণেই কিন্তু বিএনপি কথা বলতে পারতেছে, নতুবা তাও সম্ভব হতো না। বাড়ির থেকে ধরে আইন না জেলে আটকাই দিত, যেমন এই নির্বাচনের মধ্যে যে ঘটনাগুলি করছে, যেটা একটা আপনার নাম দিচ্ছেন গায়েবী মোকদ্দমা, এটা মিডিয়া দিছে, এটা সিআরপিসিতে নাই, প্যানেল করে নাই, কোথাও নাই। কিন্তু এই গায়েবী কথাটা যেমন 100-200 বছর আগের যদি আপনি ডিকশনারি দেখেন, সেখানে হাইজ্যাক কথাটা পাইবেন না। হাইজ্যাক হইতে সাংবাদিকরা এই মিডিয়া থেকে নামটা সৃষ্টি হয়েছে। এই গায়েবী কথাটা কিন্তু প্রচলিত এখন, আমরা কিন্তু কোর্টে তারা এখন বলি মাই লর্ড ইট ইজ এ গায়েবী মোকদ্দমা। এখন প্রশ্ন হলো, এটা তো একটা সভ্যতার এবং সব কিছু একটা ইতিহাসের বাইরে, একটা সিস্টেমের বাইরে, যে একটা লোক ভিক্ষা করে কিন্তু সরকারি দলকে সমর্থন করে না, তার নামও এফআইআরের মধ্যে আছে, গায়েবী মোকদ্দমার মধ্যে। সেও আসছে পুঙ্গ অবস্থায়, পুঙ্গ লোক, সেও আসছে হাইকোর্টে তার জামিন নেওয়ার জন্য। ওই কিছুদিন সময় আপনারা নিশ্চয়ই দেখছেন যে মনে হচ্ছে বিভিন্ন ছবি দেখা যে এটা কোনো জনসমাবেশ হচ্ছে বা কোনো মিছিল হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে, কিন্তু সেটা তা না। সেটা প্রকৃতপক্ষে সেটা হলো জামিনের জন্য, জামিন নিতে আসছে জনগণ। তবে জামিন নিতে কারা আসছে? ওই সিলেটের গোয়ান গেট থেকে আসছে, একদম বর্ডার এরিয়া, রাজশাহীর যে বর্ডার এরিয়া, বিভিন্ন যে রিমোট অঞ্চল থেকে সেখান থেকে তারা জামিন নিতে আসছে। লোকগুলি ঘর ছাড়া করে, বাড়ি ঘর ছাড়া করে একটা নির্বাচন, প্রশাসনিক নির্বাচন সেখানে করে দেওয়া হলো, প্রশাসনিক করা হলো। করার পরে হলো বিএনপি হয়ে গেল মাথাভাঙা পার্টি। এখন সরকার, রাষ্ট্রীয় যন্ত্র যদি নিজেই কুয়ের মধ্যে জড়ায় যায়, নিজেই তার অপরাধের মধ্যে জড়ায় যায়, এবং আধুনিক বিজ্ঞানীরা তো এখন যে অপরাধ প্রবণতা সম্পর্কে যে তথ্য দিচ্ছেন, সেখানে যেমন ধরেন টেরোরিজম একটা অপরাধ, হোয়াইট কলার একটা ক্রাইম বলতে আছে, যেটা কিন্তু অপরাধ হয়ে যাচ্ছে কিন্তু অপরাধ ধরাছোঁয়ার বাইরে। এখন আধুনিক অপরাধ বিজ্ঞানীরা একটা নাম দিচ্ছেন, সেটা হলো অর্গানাইজড ক্রাইম, সংঘবদ্ধ একটা ক্রাইম। এক্ষেত্রে যে একটা থাকবে অপরাধী চক্র যারা করবে, আর একটা থাকবে এটা সাপোর্টার, আরেকজন থাকবে স্পেশালিস্ট যারা এটাকে ব্যাখ্যা দিয়ে এটা বৈধতা করবে। এখানে সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটি, তিনি একটা কথা বলছেন যে এই দেশের যারা বুদ্ধিজীবী তারাও চামচাগিরি করে। কারণ এই দেশে আপনি যখন সরকার যখন তার রাষ্ট্রীয় ক্ষমতাকে তার কুক্ষিগত করতে চায় বিভিন্ন অপকৌশলের মাধ্যমে, তখন মানুষ আশ্রয় প্রার্থনা করে কোথায়? বিচার বিভাগের কাছে করে, আর আশ্রয় প্রার্থনা করে তখন রুখে দাঁড়ায় হলে এই দেশের বুদ্ধিজীবী সমাজ, প্রত্যেকটা দেশের। সেখানে বুদ্ধিজীবীদের মধ্যে এখন বলা হচ্ছে যে না, তারা এই ইয়ের পক্ষে, যেটা ন্যায্য জনগণের পক্ষে ন্যায় কথাটা বলা দরকার, সেই কথাটা বলা হচ্ছে। তাই যদি হয় আবু সাইদ খান, সেক্ষেত্রে এই বুদ্ধিজীবীরা, আমরা তো পুরা জাতিটাই আসলে দুই ভাগে বিভক্ত, এবং আমরা রোহিঙ্গা সংকট নিয়ে কথা বললাম, সেখানেও আমরা দুই ভাগ হলাম। ফলে এই আলোচনা এটা আসলে কি পথ নির্দেশনা করে আমাদের রাজনীতিতে? কোনো ধরনের শুদ্ধাচার, যদি আমরা দেখলাম যে নির্বাচন মানুক বা না মানুক, বিএনপি শেষ পর্যন্ত সংসদে গেছে, সেটি খানিকটা হয়তো শুভ উদ্যোগ, আবার সেটি যাওয়া নিয়ে নানা রকম বিতর্ক আছে। সেটিকে আওয়ামী লীগ যেরকম স্বাগত জানিয়েছে, পাশাপাশি সেটিকে খোঁচাও মারে আওয়ামী লীগের নেতারা, বিশেষ করে সুযোগ পেলেই। ফলে আমরা একটা সহনশীলতার রাজনীতির পরিবেশ কেন তৈরি করতে পারছি না? দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের রাজনীতির যে সংস্কৃতি, যেখানে সেই সহনশীলতা, সেই শালীনতা এটা নেই, এটা একটা দীর্ঘদিনের প্র্যাকটিস। আর এর সঙ্গে নতুন যেটা যুক্ত হয়েছে সেটা হলো রাজনীতিতে ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে। যেমন এখানে যদি সরকারি দল শক্তিশালী হয়, বিরোধী দল যদি দুর্বল হয়ে পড়ে কিংবা তার কর্মকাণ্ড যদি সীমিত হয়ে পড়ে, তখন ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। যে কারণেই হোক, আমরা যেটা দেখছি
যে বিরোধী দলের কর্মকাণ্ড, বিএনপির ব্যাপক জনসমর্থন আছে কিন্তু তার সেইভাবে রাজনৈতিক কর্মকাণ্ড নেই। টেলিভিশনে বিএনপির নেতা তৈমুরের সঙ্গে দেখা হয় ইত্যাদি, কিন্তু সারা দেশে যে কর্মকাণ্ড সেটা কিন্তু নেই। এবং সেই কর্মকাণ্ড এখানে হামলা মামলাও আছে, আবার তারা সাংগঠনিক দুর্বলতার কারণেও করতে পারছে না। আমার কাছে দুটো জিনিসই মনে হয়, তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না, এগুলো ঠিক। আবার তারা যে সেইভাবে সাহস করে তারা রাজপথে নেমে যাবে, সেই নামার সেই কারেজটাও কিন্তু যারা ছাত্র দলের কমিটি নিয়ে যখন দ্বন্দ্ব, তখন কিন্তু সবাইকে পল্টন অফিসের সামনে পাওয়া যায়। হ্যাঁ, তখন পাওয়া যায়, কিন্তু সংগ্রামের রাস্তায় পাওয়া যায় না, প্রতিবাদে পাওয়া যায় না। ওই কথা বললে এখন চলবে না যে আমরা পারমিশন পাই না, এই না ওই না। বিএনপিকে রুখে দাঁড়াতে হবে, সেই জায়গাটা টার্ন আউট করতে হবে, সেই জায়গাটা সেই ভূমিকা নিতে হবে। হ্যাঁ, আমার মনে হয় সেই জায়গাটা দুর্বলতা রয়েছে। রাজনীতিতে একটা ভারসাম্য দরকার। এবং এখন যে ব্যাপারটা হচ্ছে যে গণতন্ত্র তো এক দলে গণতন্ত্র হয় না, গণতন্ত্রের জন্য বিরোধী দল অপরিহার্য, বিরোধী দল ছাড়া তো আর গণতন্ত্র হবে না। কিন্তু ধরেন এখন বিএনপি যদি সেই ভারসাম্যপূর্ণ অবস্থায় নিজেকে সাংগঠনিকভাবে না রাখতে পারে, সেক্ষেত্রে সেই ভারসাম্যটা কিভাবে নিশ্চিত হবে? সেক্ষেত্রে কি আরেকটা অল্টারনেটিভ কোনো ফোর্স দাঁড়াবে? বাংলাদেশের রাজনীতিতে যেহেতু সবসময় একটা আওয়ামী লীগ ধারা এবং একটা অ্যান্টি আওয়ামী লীগ ধারা থাকে, সেই অ্যান্টি আওয়ামী লীগ ধারাটা কারা হবে? সেখানে একটা সংকট তো আছেই। তো এখানে অ্যান্টি আওয়ামী লীগের জায়গায় এই নেতৃত্ব জায়গায় যদি বিএনপি গ্রহণ না করতে পারে, অল্টারনেটিভ ফোর্স করতে পারে, কিন্তু তার মধ্য দিয়ে তো এটা একটা সময়ের ব্যাপার, কিন্তু একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। আর একটা হলো অল্টারনেটিভ ফোর্স, মানে সেটা যেমন বিএনপি যদি আমরা বলি যে এখানে রাজনীতিতে যদি দেখি যে দক্ষিণ পন্থার যে রাজনীতিতে বিএনপি একটা লিবারাল ফোর্স, কিন্তু এখানে তো জামাত, হেফাজত, উগ্রবাদীরা রয়ে গেছে। তো এখন যদি বিএনপিকে, আমি যুক্তির খাতিরে বলি যে বিএনপিকে যদি ধ্বংস করা হয়, কিংবা বিএনপিকে যদি রাস্তায় নামতে দেওয়া না হয়, কিংবা বিএনপি যদি তার স্বাভাবিকভাবে বিএনপি যদি সংকুচিত হয়ে পড়ে, তখন তো অল্টারনেটিভ উগ্রবাদীরা স্থান করে নিতে পারে। অতএব সেই উগ্রবাদকে মোকাবেলা করতে হলে আমার মনে হয় লিবারাল ফোর্স এই জায়গাটাকে করা দরকার। এবং সেই জায়গা থেকে হচ্ছে সরকার এবং প্রশাসনের দায়িত্বটা হচ্ছে যে গণতন্ত্রের রাস্তায় কোনো ব্যারিকেডটা না দেয়া, ব্যারিকেডটা তুলে দেয়া। কেননা এখানে সুস্থ রাজনীতি ধারার জন্য বিরোধী দল লাগবে, সমালোচনা লাগবে, এবং সমালোচনাকে ওয়েলকাম করতে হবে। এটি হলো গণতন্ত্রের। এবং সাইদ ভাই, আমি জানি না ঠিক কী প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আবারও বলেছেন যে রাজনীতিতে এখনও ১/১১ ধারা চলছে। ১/১১ দীর্ঘদিন হয়ে গেল, প্রায় তৃতীয় দফায় আওয়ামী লীগ ক্ষমতায়। তারপরেও ১/১১ আমাদের রাজনীতির জন্য একটি বড় শিক্ষা, অন্তত রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতাদের জন্য। সেখান থেকে এখনও সেই ১/১১ কথা মির্জা ফখরুল কেন বলছেন? সেটি কি রাজনীতির জন্য খুব ভালো কিছু হবে যদি আরেকটা ১/১১ তৈরি হয়? সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। বা আপনার কাছে কি মনে হয় কিনা যে একটা বিরাজনীতিকরণের প্রচেষ্টা আবারও হতে পারে, যে ভয়টা মির্জা ফখরুল পাচ্ছেন? সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই। তার আগে আবার একটা বিরতি নিতে হবে। আবু সাইদ খান, দর্শক আমরা ফিরবো একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত রাখবেন। আমরা কথা বলছি রাজনীতি প্রসঙ্গে এবং একই সঙ্গে রোহিঙ্গা প্রসঙ্গ ছিল। আবু সাইদ খান, এই আবার বিএনপি মহাসচিব একটা 111-এর ১/১১ একটা ধারা চলছে। ১/১১ ধারা মানে তো ছিল বিরাজনীতিকীকরণের ধারা, ১/১১ ধারা মানে তো হচ্ছে -2 ফর্মুলার ধারা। তাহলে এখন তো অন্তত সে ধরনের কোনো প্রচেষ্টা দৃশ্যমান না। তিনি এই কথা বলেন, আপনার কি সত্যি সত্যি সেরকম কিছু মনে হয় যে একটা বিরাজনীতিকীকরণের কোনো ধারা চলছে? ১/১১ ধারা আমি মনে করি না, তবে রাজনীতি প্রশ্নে মানুষ নির্লিপ্ত হয়ে পড়েছে, রাজনীতি বিমুখ হয়ে পড়েছে। এবং যেমন একটা রাজনীতিতে এখানে উৎসবের মতো মানুষ মেতে উঠতো, কিন্তু এখন আমরা এটা রাজনীতির প্রতি সে উৎসবটা দেখি না। যেমন এর একটা প্রকাশ হচ্ছে নির্বাচন। তো উপজেলার শেষ নির্বাচনগুলো যেখানে 80% লোক ভোট দিত, এখন 30%, 40%-এর বেশি লোক ভোট দেয় না। এবং মানুষ আস্তে আস্তে রাজনীতি থেকে নিজেদেরকে দূরে সরে নিয়ে যাচ্ছে। কেউ কেউ বলেন যে আমেরিকা, ব্রিটেনেও 40-45% বেশি ভোট পাওয়া জাতীয় নির্বাচন, এটি উন্নতির লক্ষণ। না, সেখানে তো সেই আমাদের এখানে যে কালচারটা, একটা দেশের তো অতীত আছে, ইতিহাস আছে, এখন লোক পাওয়া যায় না। তো সেখানে আমাদের যেখানে আমাদের রাজনীতিটা যে জায়গায় ছিল, এবং এখানে একটা সুপরিকল্পিতভাবে একটা জিনিস চালুও করা হচ্ছে যে বেশি উন্নয়ন, কম রাজনীতি, কম গণতন্ত্র, এগুলো চালুও করা হচ্ছে। তো ইংল্যান্ড এবং তো শুধুমাত্র তো আমরা ইংল্যান্ড আমেরিকার সঙ্গে কেবলমাত্র এই মানে ভোটের সংখ্যা দিয়ে তো বিচার করব না, অন্য মাধ্যমে আমাদেরকে বিচার করতে হবে। সেখানে কথা বলার অধিকার, সেখানে মানবাধিকার, অন্য বিষয়গুলো তো রয়েছে, সেগুলো আমাদেরকে মাপতে হবে।
সেগুলোকে আমাদের বিবেচনায় নিতে হবে। রাজনীতি মানে হচ্ছে কিংবা গণতান্ত্রিক মানে হচ্ছে কেবল তো ভোট না, আরও অন্য অন্য বিষয়গুলোকে বিবেচনায় নিতে হবে। তবে আমাদের এখানে যে নির্বাচন রাজনীতি ছিল, গণতন্ত্র ছিল, সেটা ভোটের গণতন্ত্র। জি, একদিনের অথবা একদিনের গণতন্ত্র। গণতন্ত্র তো সার্বক্ষণিকভাবে কিংবা সর্বক্ষেত্রে ব্যাপ্ত ছিল না। তো এই ভোটের গণতন্ত্র সেইটা যখন কমে যাচ্ছে, সেটা যখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে, তখন তো আমরা হতাশ হয়ে পড়ছি যে তাহলে একটা বিরাজনীতিকরণ হচ্ছে কিনা। এবং সেখানে তো বিভিন্ন জায়গা কর্তৃত্ব তো বেড়ে গেছে। যেমন এখানে যেমন এখানে আমরা বলছিলাম যে বিএনপি ঠিক আছে, দুর্বল হয়ে পড়ছে। সরকার যথেষ্ট শক্তিশালী সরকারি দল, কিন্তু সে তো সরকারের ভিতরে ঢুকে পড়েছে। তো আর সরকারের বাইরে আলাদা আইডেন্টিটি তো নেই। এবং এই গভর্নমেন্টকে আওয়ামী লীগ কি ডিকটেট করতে পারে না? গভর্নমেন্ট আওয়ামী লীগকে ডিকটেট করে। দল সরকারকে ডিকটেট করে নাকি সরকার দলকে ডিকটেট করে? সেই প্রশ্ন তো রয়ে গেছে। কেন নিয়মটা হলো তো দল সরকার গঠন করে, অতএব দল সরকার কি করছে না করছে দেখভাল করা, তাকে ডিকটেট করা, এটা দলের দায়িত্ব, গাইড করা। কিন্তু এখানে তো সেটা দেখছে না। এখানে দেখা যাচ্ছে যে সরকারি দল চালাচ্ছে, এমন ঘটনা তো ঘটে গেছে। আর অপরদিকে বিরোধী দল ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। কি করবে? এই জামাতকে সঙ্গে রাখবে না ত্যাগ করবে, এই ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত। আগের দফায় আপনি নিজ থেকেই বলছিলেন যে বিএনপি যেভাবে রাজনীতি করছে, বিএনপিকে এখন এই জেল জুলুমের ভয়কে উপেক্ষা করে মাঠে নামতে হবে, সক্রিয় হতে হবে, মার খেতে হবে প্রয়োজনে। সেই জায়গাটাকে আপনি শুধু এই টকশোর আলোচনায় বলেন নাকি আপনার যে ফোরামে বলার কথা সব জায়গায় যেখানে বলার সুযোগ পাই সেখানে বলি? বিএনপি করে না কেন? সেটি বিএনপি করে না কেন? সত্যি সত্যি কি বিএনপির রাজনীতি বিএনপির হাতে আছে নাকি ব্যবসায়ী বা অন্য কোনো গোষ্ঠীর হাতে? আমি আপনাকে একটা কথা বলি, আমি তৈমুর আলম খন্দকার মার খাওয়া লোক, পুলিশে গরুর মতো পিটাইছে আমাকে, আমি দৌড় দেইনি। আমি গুলি খেয়েছি, আমি দৌড় দেইনি। রাস্তায় খাটায় গুলি খেয়েছি, আমার শরীরে গুলি রিসিভ করছি। জেল খাটছি বহুবার, পলাতক থাকি নাই। কেন থাকি নাই? যে আমি মনে করছি যে কোনো পরিস্থিতিকে আমাকে রাজপথে থাকতে হবে। আমি যেই ধারায় বিশ্বাস করি সেটাকে আমাকে জনগণের কাছে কন্ট্রিবিউট করতে হবে। এখন পুরা রাজনীতিটাই হয়ে গেছে, পুরা টোটাল রাজনীতিটা বাংলাদেশের অর্থের কাছে বন্দী হয়ে গেছে, অর্থের কাছে বন্দী হয়ে গেছে। এবং দিন আরও আসতেছে যেখানে এই অর্থটাই এখনই শুরু হয়ে গেছে, যে অর্থটাই একটা রাজনীতিবিদের মূল্যায়িত হওয়ার প্রধান উপকরণ হিসাবে এখন সৃষ্টি হয়ে গেছে। এবং এটা গ্রহণ করার, এটার পিছনে রাজনৈতিক দলেরও অবদান আছে। আপনারা সিটি কর্পোরেশনের মেয়র বানাচ্ছেন এফবিসিসিআই বিজেপি ভবন থেকে, দুই দলই মেয়র প্রার্থীরা ব্যবসায়ীরা হচ্ছেন। মহানগর রাজনীতি দুই দলের প্রায় নিষ্ক্রিয় বা দৃশ্যমান, অন্তত বিএনপিটা তো অনেক বেশি দৃশ্যমান হওয়ার কথা, কারণ যেহেতু আপনার বিরোধী দলে। এখন ব্যাপারটা হচ্ছে যে কিছু কথা যে কাউন্সিল হবে শুনতেছি, সেখানে বলার সুযোগ থাকবে, কারণ আমি দলের দায়িত্ব থেকে তো সব কথা এখানে বলতে পারবো না। তবে আমি মনে করি এই যে রাজনীতি করার যে সিস্টেমটা, এটার জন্য রাজনৈতিক দলগুলিও দায়ী। এখানে রাজনীতি যারা বুঝে, রাজনীতি যারা করে আসতেছে তাদেরকে নিয়ে রাজনীতি করা উচিত। এখন এসি রুমের থেকে তো রাজনীতি সৃষ্টি হচ্ছে, ফলে হচ্ছে কি যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জেলখানায়, আমার তো সম্মানে লাগে যে আমরা বাইরে, নেত্রী জেলখানায়, সেখানে আমরা ভূমিকা নিতে পারতেছি না। এটার একমাত্র কারণ হলো যে দেশের পুরো রাজনীতি, আওয়ামী লীগ বিএনপি না, টোটাল রাজনীতিটা পলিউটেড হয়ে গেছে এবং সেটা টাকাওয়ালাদের কাছে বন্দী হয়ে গেছে। আমি একটা কথা বলতে চাই যে এই যে কথাটা বলা হয় যে বিএনপি উগ্র, সাইড বাই একটা কথা বলছে যে বিএনপি লিবারেল দল, দিস ইজ ফ্যাক্ট। কিন্তু সাথে সাথে যে হেফাজত বলা হয়, তো এরা তো এখন আমাদের সাথে নেই, তারা তো কাউমি জননী প্রধানমন্ত্রীকে সেখানে উপাধি দিয়া তাদের সাথে চলে গেছে। এখন বাংলাদেশে যেটা চলছে যে আওয়ামী লীগ আর বিএনপি, যারা আওয়ামী লীগের পক্ষে থাকে তারা মুক্তিযোদ্ধা, তারা ভালো, তারা সব কিছু। যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা হলো সব বিএনপি। এই অবস্থা চলবে না, একদিন না একদিন জনগণ জাগবে ইনশাল্লাহ। তবে আমি বলি, রোহিঙ্গাদের দিয়ে আমি শেষ করতে চাই, রোহিঙ্গাদের যে সমস্যাটা, এটা জাতিগত সমস্যা। এই জাতিগত সমস্যা এবং যে আন্তর্জাতিক যে সমস্যা, সেখানে এই যে বন্ধুরাষ্ট্র বলা একটা কথা বলা না, এটা একটা টোটালি একটা ফলস, আমার থিওরি অনুযায়ী একটা ফলস ডেফিনেশন। বন্ধু বলতে কেউ নাই, এখানে আছে কম্প্রোমাইজ অ্যান্ড কনফ্লিক্ট। আপনার সাথে আমি কম্প্রোমাইজ করে চলি, আপনি ভারত,
আপনি যা চাইবেন তা দিয়ে দেবো, তবে আমরা আপনি বন্ধু। আর যখনই আমার স্বার্থের জন্য আমি কথা বলবো তখন আমার কনফ্লিক্ট শুরু হয়ে গেল। এখন ভারত এবং চীন এটা তাদের আমার দৃষ্টিভঙ্গি থেকে, ধর্মীয় দৃষ্টিকোণের থেকে তারা কিন্তু এই রোহিঙ্গাদের সমর্থন করতেছে না। কিন্তু পাশাপাশি এই রোহিঙ্গারা মুসলিম রাষ্ট্র যারা আছে তারা একেবারে তারাও এখানে কিন্তু তারা নিজেরা ভোগ বিলাস নিয়ে ব্যস্ত আছে, তারাও কিন্তু তাদের ব্যাপারটা আসতেছে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যবান জাতি হলো এখন রোহিঙ্গা। হ্যাঁ, আমরা কিন্তু 71 সনে এই অবস্থার মধ্যে পড়ছিলাম, কিন্তু পৃথিবীর অনেকে, আমেরিকা আমাদের পাশে আসে নাই, কিন্তু ভারত আমাদের পাশে ছিল, রাশিয়া আমাদের পাশে ছিল। এখন এটা হয়ে গেছে ধর্মীয় দৃষ্টিকোণের কারণে আজকাল রোহিঙ্গারা সেই বিষয়ে নিশ্চয়ই মনে হয় যে ধর্মীয় না অর্থনৈতিক একটা কারণ রয়েছে, সেটি একেবারে ভিন্ন বিতর্ক। আমরা একটু আহমেদ হোসেন আপনার কাছে আসতে চাই, যে জায়গাটায় আপনার সহকর্মী আলোচনাটাকে নিয়ে গেলেন যে রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে থাকছেন কিনা, আছে কিনা, বা সেখানে কোনটা বেশি প্রাধান্য পাচ্ছে। যেমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন ব্যবসা করেননি তিনি নিশ্চয়ই বিসিসিআইয়ের সভাপতি পদে নির্বাচন করতে পারেন না, কিন্তু এরকম ঘটনা আমরা দেখছি যিনি কোনোদিন রাজনীতি করেননি তিনি সরাসরি এসে এমপি হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন। ফলে এটি বিশেষ করে আওয়ামী লীগের মতো একদম মাঠ থেকে গড়া দল, বঙ্গবন্ধুর হাতে গড়া দল, সেটি জাতীয় রাজনীতির জন্য বা আওয়ামী লীগের রাজনীতির জন্য খুব শুভ লক্ষণ কিনা? এটা একটা একাডেমিক ডিসকাশন, তো আপনি স্বল্প সময়ের মধ্যে সব কিছু কি শেষ করা যাবে? নিশ্চয়ই না। এখানে একটা একাডেমিক কোয়েশ্চেন এসে গেছে। সাইদ ভাই একটা সার্টিফিকেট দিয়েছেন বিএনপিকে, লিবারেল পার্টি, কিন্তু ওই সার্টিফিকেটটা আমার কাছে মনোভূত না। বিএনপি যে লিবারেল পার্টি হবে, বিএনপি খুনিদের সাথে সম্পর্ক থাকবে কেন? না, জামাতের চেয়ে লিবারেল না। না, বিএনপি জামাতের সাথে সম্পর্ক, লিবারেল পার্টি কখনো খুন করতে পারে না। লিবারেল পার্টি কখনো 21শে আগস্টে ঘটনা ঘটাতে পারে না, গ্রেনেড হামলা চালাতে পারে না। লিবারেল পার্টি কখনো বঙ্গবন্ধুর খুনিদেরকে পৃষ্ঠপোষকতা দিতে পারে না, এবং বঙ্গবন্ধু এবং ইন্ডিমনিটি অ্যাক্টকে আইনি রূপ দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে পারে না। তাহলে লিবারেল পার্টি কী করে হলো? এই যে এই সার্টিফিকেটটার সাথে আমি একমত। বিএনপি তার অ্যাক্টিভিটির মধ্য দিয়ে প্রমাণিত করেছে বিএনপি একটা ফেসিবাদী পার্টি। ফেসিবাদী পার্টি, অল কিলার্স দেয়ার, 71-এর কিলার বলেন, বঙ্গবন্ধুর কিলার বলেন, এবং উগ্রবাদী বলেন, সবগুলো বিএনপির মধ্যে। বিএনপিটা জগা খিচুড়ি পার্টি, এটার মধ্যে কোনো ফিলোসফি যে কাজ করে না। আর এই যে ফ্রাস্ট্রেশন থেকে বলছেন যে টাকা ছাড়া বিএনপি করা যাবে না, টাকা নাই, আমি আওয়ামী লীগ করতে পারতেছি, আমি আওয়ামী লীগের সাংগঠনিক হয়েছি, আমার ওয়ার্কিং কমিটি দেখেন অনেকেরই টাকা নাই, বাট পার্টির ভালো প্রতিষ্ঠান আছে। এটা হয়তো টাকা নাই বলে কি আপনি সেক্ষেত্রে এমপি হতে পারেননি? না, আমি কথা বলবো না, আমার ওয়াইফ তো, আমরা বলবো যে আপনার ওয়াইফ তো এমপি, সংরক্ষিত আসন এমপি, ওইটাই বলবো না, এটা ইম্পসিবল। আওয়ামী লীগ হচ্ছে এখনও সাচ্চা একটা আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যার ডেডিকেশন আছে, ডিভোশন আছে, কমিটমেন্ট আছে। এবং শুনে আমি একটা কথা বলি, আমি যখন অর্গানাইজেশন প্রথম হলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমরা 7 জনকে ডেকে একসাথে বসলেন একটা জায়গায়, বলে দেখো ক্ষমতায় যাওয়ার প্রয়োজনে আমি বাইরে থেকে হায়ার করি, কিন্তু আমি যখন পার্টি সাজাই তখন আমার পার্টির পরীক্ষিত কর্মী যারা, এদেরকে পার্টি সাজাই। ওই এমপি হওয়া যাবে কিন্তু এই কমিটিতে মেম্বার, সাংগঠনিক সম্পাদক হওয়া বা মেম্বার হওয়া যাবে না, এটা কঠিন, এটা ইচ্ছে হলেও পারবে না। তার মানে দল এবং সরকারকে আলাদা করার একটা প্রয়াস প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আছে। তবে এটা হচ্ছে পার্শ্বরে 91-এ, যে আমরা একদম শেষ 91-এ আমরা কিন্তু ক্ষমতায় আসবো, এটা আমাদের প্রায় নিশ্চিত ছিল, এটা আমাদের আকাঙ্ক্ষাও ছিল এবং ধারণাও ছিল, কিন্তু আসতে পারলাম না। পরে মূল্যায়ন হলো কি জানেন, যে আমাদের পার্টির ত্যাগী কর্মীরা আছে, সবই আছে, টাকা নাই। বিএনপি টাকাওয়ালা আমলা আইনে, একটা নিঃসন্দেহ ফ্যাক্টর, টাকাওয়ালা আমলা আইনে সব নমিশন দিয়েছে, এই জন্য পাস করছে। অনেক ধন্যবাদ জনাব আহমেদ হোসেন, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অনেক ধন্যবাদ জনাব আবু সাইদ খান। আমাদের প্রত্যাশা রাজনীতিবিদদের হাতে থাকুক এবং রাজনীতির নিয়ন্ত্রণও রাজনীতিবিদদের হাতে থাকুক, কেননা শেষ পর্যন্ত যে কোনো সংকটে মানুষের পাশে রাজনীতিবিদরা দাঁড়ায়, এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস তাই বলে, এবং সেই ইতিহাস অব্যাহত থাকুক সেই প্রত্যাশা শেষ করতে চাই আমরা। ভালো থাকবেন সবাই, থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।